আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে আমরা স্ট্রিং ম্যাচিং নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। তো সেখানকার নাইভ অ্যালগরিদম এবং হচ্ছে কেএমপি অ্যালগরিদম এটা নিয়ে কিছু ডিসকাশন করতেছিলাম। তো প্রথম দিকে আমরা যেটা করছি যে কেএমপি অ্যালগরিদমটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে সেটা একটু ওভারভিউ নিছি, এবং তার আগে যেটা করা হয়েছে যে কেএমপি অ্যালগরিদমে আমাদের যে প্রিফিক্স ফাংশন সেটা ক্যালকুলেশন কিভাবে করা লাগে বা সেটা অ্যালগরিদম কি সেটা দেখছিলাম। তো প্রিফিক্স ফাংশনটা আসলে আমাদের তখনই ব্যবহার করতে হয় যখন আমরা হচ্ছে কোনো প্যাটার্নকে আমাদের যে আমাদের যদি কোনো একটা প্যাটার্নকে ম্যাচ করার থাকে, সেই প্যাটার্নকে ম্যাচ করতে গেলে সেই প্যাটার্নের প্রিফিক্স ফাংশন ক্যালকুলেট করা লাগে। আর আমাদের যে টার্গেট ফাংশন আছে বা টার্গেট যে স্ট্রিং আছে, একটা বড় স্ট্রিং, সেই বড় স্ট্রিং এর পরবর্তীতে আমরা এই প্রিফিক্স ফাংশনটা ব্যবহার করে আমাদের এই পি প্যাটার্নটা ওই বড় স্ট্রিং এর মধ্যে আছে কিনা সেটা খুঁজে বের করতে পারি। তো এইখানে আমরা এই কম্পিউটেশনটা আমরা দেখছিলাম, এই অ্যালগরিদমটাও আমরা মোটামুটি সিমুলেট করা ট্রাই করছিলাম। তো আই গেস আপনারা এটা বুঝছিলেন সেই দিন। তো আমরা সরাসরি আজকে কেএমপি ম্যাচের অ্যালগরিদমে চলে যাব। তো প্রিফিক্স ফাংশন ক্যালকুলেশন করা আর কেএমপি ম্যাচারটার আসলে পুরোটাই প্রায় সেম অ্যালগরিদম, জাস্ট একটু ডিফারেন্ট হবে শেষের দিকে। মানে আমাদের একটা কাজ ছিল যে প্রিফিক্স ফাংশনে এই কাজটা যেটা ছিল যে কোনো একটা কারণে যদি আমাদের কোনো প্রিফিক্স ম্যাচ না করে তাহলে একটা জাম্পিং করতে হয়। এবং এই জাম্পিংটা আসলে আমরা এমন ভাবে করি, আমরা হচ্ছে প্রিফিক্স সেভ করে রাখি। মানে এখানে আমরা যে কে ভ্যালুটা ছিল, এই কে ভ্যালুটা আমরা সেভ করে রাখতাম। এই যে প্রত্যেকটা পাই পাই ফাংশন যদি আমি বলতাম বা প্রিফিক্স ফাংশন, এইখানে আমরা কে এর ভ্যালুটা বা প্রিফিক্স ভ্যালুটা সেভ করে রাখতাম। এই যে এখানে 0 0 1 2 3 0 1 এগুলো আসলে যেটা মিন করতেছে, এখানে হচ্ছে আমরা কোনো একটা ওয়ার্ডের আগে বা কোনো একটা লেটারের আগে আগে কতগুলো প্রিফিক্স বা কতগুলো সর্বোচ্চ কতগুলো প্রিফিক্স আমরা এটার সাথে ম্যাচ করতে পারছি, এটা আসলে সেই জিনিসটা বুঝাইতো। স্যার, প্রেজেন্টেশনটা কখন থেকে শুরু হবে? আমি এটা শেষ করলে তারপর থেকে। জি স্যার। সো এইটা হচ্ছে আমাদের প্রিফিক্স ফাংশনের কাজ ছিল। যে আমাদের যেমন এখানে যেমন 3 দেখতে পাচ্ছি, এ এর পরে এখানে 3 দেখতে পাচ্ছি প্রিফিক্স ভ্যালু। তো সেটা যেটা মিন করতেছে এই এ আগ পর্যন্ত আসলে আমাদের 3 লেন্থের প্রিফিক্স ম্যাচ করা পসিবল হয়েছে। ঠিক আছে, বা 3 লেন্থ পর্যন্ত আমরা প্রিফিক্স হয়তো বা ম্যাচ করতে পারছি বা তার মেমোরিকে সেভ করতে পারছি। পরবর্তীতে যখন আমরা এই সি এর সাথে দেখতেছিলাম, সি এর সাথে আগে কোনোটার ম্যাচ ছিল না, যার কারণে এটা প্রিফিক্স 0 হয়ে গেছিল। কিভাবে 0 হয়েছিল? ওই যে এখানে আমরা দেখছিলাম এই হোয়াইল লুপের কারণে। যদি কোনো কারণে আমরা প্রিফিক্স কোনো একটা কনসিকিউটিভ লেটার্স যদি আমরা ম্যাচ না পাইতাম, তাহলে আমরা এই কে ভ্যালুটাকে জাম্প করে করে আহ, এর পূর্ববর্তী কোন প্রিফিক্সের সাথে ম্যাচ করা যায় সেটাতে চলে যেতাম। সেটা পাই টেবিল থেকে সহজে ক্যালকুলেট করা যায় অ্যালগোরিদমটা দেখে। তো এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের কেএমপি ম্যাচার অ্যালগোরিদমে। এটাও আসলে কাইন্ড অফ আমাদের ওই প্রিফিক্স ফাংশন যে ক্যালকুলেট করি সেটার মতোই। আমরা সিমুলেশন এবং অ্যালগোরিদম দুটো একসাথে রান করব, তাহলে আই গেস বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের প্রিফিক্স ক্যালকুলেশন করা আছে এখানে, সেটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ডান পাশে। আর হচ্ছে বাম পাশে যেটা হচ্ছে আমাদের সেই অ্যালগোরিদমটা দেওয়া আছে। ওকে, সো এখন প্রথমে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমাদের যে লেন্থ ছিল, লেন্থ বলতে হচ্ছে আমাদের যে আমাদের যে বড় যে স্ট্রিংটা যেটার উপর আমরা ম্যাচিং করাবো, সেই সেটার লেন্থ হচ্ছে এন। আমাদের যে প্যাটার্ন সেটার লেন্থ হচ্ছে এম। আমরা যে পাই ফাংশন সেটাই যে এখানে এই কম্পিউট প্রিফিক্স ফাংশন এখানে কল দিলে আসলে এই প্রিফিক্সটা মানে এই টেবিলটা ক্যালকুলেটেড হয়ে যাবে
এটা হচ্ছে ফাংশন কল। আর এরপর হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কিউ কে আমরা কে এর মতো একটা কিউ ভ্যালু নিচ্ছি এবং কিউতে আমরা ইনিশিয়ালি 0 রাখতেছি। তো আমরা আমাদের যে টার্গেট স্ট্রিং, আমার মানে এস স্ট্রিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আসলে ম্যাচ করা ট্রাই করব। শুরু থেকে শেষ পর্যন্ত আসলে ম্যাচ করা ট্রাই করব এবং দেখবো যে আমাদের এই প্যাটার্নটা আসলে অকার করছে কিনা এস এর ভিতরে। এটা হচ্ছে আমাদের টার্গেট। এবং অকার করলে কত লেন্থে অকার করছে, মানে ওই এস এর কত পজিশন থেকে এটা পি কে খুঁজে পাওয়া গেছে সেটা বের করবো। সো ইনিশিয়ালি যেহেতু আমাদের কিউ এর মান ছিল 0, সো এই হোয়াইল লুপে কিউ এর মান 0 চেয়ে বড় হলে হোয়াইল লুপে ঢোকার কথা। সো যেহেতু বড় না, তার মানে ঢুকবে না। সো আমরা এই কন্ডিশন চেক করব। সেটা হচ্ছে কি, পি মানে আমাদের যে টার্গেট স্ট্রিং এবং এস এর তম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা ইকুয়াল কিনা, মানে দুইটা ক্যারেক্টার ইকুয়াল কিনা। সো আমাদের পি এর ভ্যালু অলরেডি আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 0 থেকে স্টার্ট, সরি কিউ এর ভ্যালু অলরেডি আমাদের 0 থেকে স্টার্ট হবে এবং এর ভ্যালু তো 1 থেকে স্টার্ট হচ্ছে। সো আমাদের যে কাজটা ছিল যে পি অফ কিউ প্লাস 1, তার মানে পি এর একদম শুরুতে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একদম শুরুতে আমাদের এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু হচ্ছে 0। ভালো কথা। সো একদম শুরুতে আমরা প্রথম ক্যারেক্টারটাকে আসলে ম্যাচ করা ট্রাই করতেছি। ইফ কিউ প্লাস 1 অর্থাৎ 0 প্লাস 1, মানে পি অফ 0, পি অফ 1 এবং এস অফ 1। ঠিক আছে, পি অফ 1 এবং এস অফ 1 অর্থাৎ এই এ বি ক্যারেক্টার এবং এ ক্যারেক্টার দুইটা ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তাহলে কিউ এর মানটা আমরা বাড়াবো, আর যদি ম্যাচ না করে যা কিউ এর মান যা আছে সেভাবেই থাকবে, কোনো কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের এটা ম্যাচ করতেছে না, তো আমরা আসলে কিউ এর মান বৃদ্ধি করতেছি না, আমরা পরবর্তীতে ইফ কন্ডিশনে চলে যাব। এখানে কিউ ইকুয়াল ইকুয়াল এম কিনা। এম হচ্ছে আমাদের যে স্ট্রিংটা ছিল, যে প্যাটার্নটা সেটা পুরো লেন্থের সমান হয়েছে কিনা। যেহেতু আমরা কিউ এর মান এখনো সমান করতে পারি নাই বা আমাদের পুরো স্ট্রিংটা ম্যাচ হয় নাই, তো এই ইফটাও আসলে ঢুকবে না ভিতরে। ঠিক আছে, এবং ফাইনালি এই ইফের যেহেতু এটা ঢুকে নাই, তো আমরা হচ্ছে পরবর্তীতে যে কাজটা করব, এই ইফের ভিতরে কিন্তু এই কিউ লাইনটাও আছে। ঠিক আছে, এই মানে ইফের ভিতরে কিন্তু এই কিউটাও আছে। তো এই লাইন কিন্তু এক্সিকিউট হবে না। তো যেহেতু কিছু ঘটতে নেই, তাহলে এটা আবার লুপের ইটারেট করবে। তো লুপ ইটারেট করে আবার হচ্ছে কি, এর মান হচ্ছে 1 থেকে 2 হয়ে গেল। তো সেকেন্ড ইটারেশনে এর মান যখন 2, কিউ এর মান এখনো 0ই আছে এখানে। সো 0 যেহেতু আছে, এখন আমরা দেখতে পাচ্ছি কিউ অফ 1 প্লাস 1 অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্স আর হচ্ছে এস এর 2 নাম্বার ইন্ডেক্স। তাহলে পি এ 2 নাম্বার এবং এস এ 2 নাম্বার, এটা ম্যাচ করছে। যেহেতু এই জায়গাতে দুইটাই এ আছে বা ম্যাচ করছে, তাহলে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে কিউ এর ভ্যালুকে 1 বৃদ্ধি করে দিব। মানে আমরা এক লেন্থের সাবস্ট্রিং ম্যাচ করতে পারছি অলরেডি। সো এই জন্য আমরা কিউ এর ভ্যালু 1 বৃদ্ধি করে দেবো এবং কিউতে সেফ রাখবো। সো এখানে আর তেমন কিছু ঘটবে না, আবার লুপটা ঘুরবে। এই ফর লুপটা, হোয়াইল লুপ না, কিন্তু ফর লুপটা ঘুরবে। সো এখন আমরা দেখব পরবর্তী ইন্ডেক্সে যখন যাব, তখন কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের বাড়ছে যেহেতু, এবং আমাদের তখন চেক করতে হবে কিউ এর ভ্যালু যেহেতু এক এক হয়েছে, তো আমাদের চেক করতে হবে 3 নাম্বার ইন্ডেক্স, সরি 2 নাম্বার ইন্ডেক্সের ক্যারেক্টার এবং কি বলে 3 নাম্বার ইন্ডেক্সের ক্যারেক্টার নট ইকুয়াল কিনা। ঠিক আছে, তো এখন এটা একটু বলেন তো যে আমাদের যে 2 নাম্বার ইন্ডেক্স যেটা ছিল, কিউ এর মান যেহেতু 1 বাড়ছে, তো আমাদের পি এর 2 নাম্বার ইন্ডেক্স আর এর সেট হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, এটা কি ইকুয়াল নাকি নট ইকুয়াল? নট ইকুয়াল স্যার। হ্যাঁ, নট ইকুয়াল। সো যেহেতু নট ইকুয়াল, তার মানে যেটা বোঝাচ্ছে আসলে আমরা এই জায়গাতে মিসম্যাচ পাইছি। যেহেতু মিসম্যাচ পাইছি, তাহলে আমাদেরকে জাম্প করতে হবে। প্রিভিয়াস কততে জাম্প, প্রিভিয়াস কোন ইন্ডেক্স আমরা ম্যাচ পাইছিলাম সেটাতে জাম্প করতে হবে। এই জাম্পিংটা আসলে আমাদের এই যে প্রিফিক্স, যে আমাদের পাই টেবিল যেটা ছিল সেটা থেকে আসলে ক্যালকুলেট হবে। ঠিক আছে, তো এটাকে আসলে আমরা বলতেছি ব্যাক ট্র্যাকিং।
কিন্তু আমরা এখানে ব্যাক ট্র্যাকিংটা অন্যভাবে করতেছি। টেবিলে যে ভ্যালু করা সেট করা ছিল বা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করে রাখছিলাম ব্যাক ট্র্যাকিং এর কারণে সেইখান থেকে আমরা সরাসরি ভ্যালুটা নিয়ে আসবো। যার কারণে আমাদের এখানে ব্যাক ট্র্যাকিং এর জন্য যে অনেকগুলো ফাংশন কল করা লাগে সেই কাজটা করা লাগবে না। ঠিক আছে, সো তার মানে আমাদের পাই অফ কিউ এর যে ইন্ডেক্স ছিল 1, সো 1 নাম্বার ইন্ডেক্সের কিউ, আমি যদি এখানে যাই কিউ এর 1 নাম্বার ইন্ডেক্সের পাই ভ্যালু ছিল 0। ঠিক আছে, সো এই 0 ভ্যালুটা তখন হচ্ছে কিউতে আবার ইনিশিয়ালাইজ হবে। অর্থাৎ আমরা যে এতক্ষণ যে একটা ম্যাচ করছি এটা আসলে ভ্যালিড হলো না, পরবর্তীতে আমাদের কাজ করতে হবে। সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই ইফ এর মধ্যে আবার দেখতে হবে হোয়াইল লুপ কাজ হয়ে গেছে, ইফ এর মধ্যে আবার ঢুকবে। সো আমরা দেখতে পাচ্ছি 0 নাম্বার 1 নাম্বার ইন্ডেক্স, যেহেতু কিউ এর ভ্যালু আপডেট হয়ে গেছে, কিউ এর ভ্যালু আপডেট হয়ে 0 হয়েছে, সো 1 নাম্বার ইন্ডেক্স এবং হচ্ছে পরবর্তীতে আই এর ভ্যালু যেটা ছিল 3 নাম্বার, 3 নাম্বার 1 নাম্বার এবং 3 নাম্বার ম্যাচ করে কিনা, ম্যাচ করতেছে না। যেহেতু ম্যাচ করতেছে না, এটা আবার ইটারেট করে এখন আই এর ভ্যালু হয়ে যাবে 4। সো যখন আই এর ভ্যালু 4 হয়ে যাবে, একইভাবে আমরা দেখতে পাবো কিউ এর ভ্যালু এখনো 0, আই এর ভ্যালু হচ্ছে 0। সো সরি, আই এর ভ্যালু 4, কিউ এর ভ্যালু 0, তাহলে 4 নাম্বার এবং 1 নাম্বার ইন্ডেক্স চেক করবে, যেহেতু মিসম্যাচ, সো আবার লুপটা ঘুরবে। সো একইভাবে আমাদের আই এর ভ্যালু যখন 5 এবং কিউ এর ভ্যালু 0, এইটাতে যখন আমরা যে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আসলে ম্যাচ করতেছে। যেহেতু ম্যাচ করতেছে মানে আমাদের এই ইফ কন্ডিশনটা সত্য হচ্ছে, তো তখন আমরা কিউ এর ভ্যালু আপডেট করতে থাকবো। সো কিউ এর ভ্যালু আমাদের আপডেট হয়ে যেটা হবে যে এ ম্যাচ করছে, তাহলে কিউ এর ভ্যালু 1 আপডেট হবে। পরবর্তীতে লুপটা আবার ঘুরবে, এখন ঘুরে আমাদের চেক করবে যেহেতু কিউ এর ভ্যালু 0-র চেয়ে বড় হয়েছে, 1 হয়েছে, এবং তাহলে আমাদের চেক করতে হবে যে পি অফ 2 নাম্বার ইন্ডেক্স, মানে আমাদের যে কি বলে প্যাটার্নের 2 নাম্বার ইন্ডেক্স এবং হচ্ছে আমাদের যে টার্গেট স্ট্রিং সেটা 4 নাম্বার ইন্ডেক্স বা 5 নাম্বার ইন্ডেক্স মিলতেছে কিনা। যেহেতু আমাদের এটা অমিল পাই নাই, আমরা মিল পাইছি, তার মানে এই হোয়াইল লুপের কোনো কাজ নাই। হোয়াইল লুপটা তখনই জাম্পিং করবে যখন অমিল পাবে। যেহেতু মিল পাইছি তাহলে হোয়াইল লুপের কাজ নেই, তো সেটা আবার ইফের মধ্যে ঢুকবে। ইফের মধ্যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে, তাহলে এটাকে আবার কিউ এর ভ্যালু 1 বাড়াইতে থাকবে। তো এই কাজটা যতক্ষণ মিল পাবো, ঠিক আছে, এই ইফের মধ্যে যতক্ষণ আমরা মিল পাবো, আসলে এখানে আমরা মিল পাচ্ছি, এখানে আহ পরবর্তী ইন্ডেক্সটা আমরা মিল পাবো। সো এ মিল পাইছি, বি মিল পাইছি, তারপর হচ্ছে এর পরবর্তীতে আবারও এ মিল পাইছি এই লাস্টের এটাতে, এর পরবর্তীতে বি মিল পাইছি, ভালো কথা। পরবর্তীতে আবারও আমরা এ কে মিলাইতে পারছি, মানে সেখানে আই এর ভ্যালু হচ্ছে 9 এবং কিউ এর ভ্যালু হচ্ছে 4, তারপরও আমরা হচ্ছে এ কে মিলাইতে পারছি, মানে কিউ এর ভ্যালু 5 পর্যন্ত। কিন্তু কিউ এর ভ্যালু যখন 5 হয়ে গেছে, মানে কিউ এর ভ্যালু যখন 5 এ আপডেট হয়ে গেছে, অর্থাৎ 5 লাইন পর্যন্ত আমরা তো মিলাইতে পারছি অলরেডি এই সাবস্ট্রিং বা আমাদের টার্গেট স্ট্রিং থেকে। তো কিউ এর মান যখন এখন আমাদের 5, তখন আমাদের এই জায়গাটা আবার দেখতে পাচ্ছি যে মিসম্যাচ হচ্ছে। কিভাবে মিসম্যাচ হচ্ছে? তো এখানে কিউ এর ভ্যালু 5, যেহেতু 0-র চেয়ে বড় হচ্ছে, এবং 6 নাম্বার ইন্ডেক্সে, মানে আমাদের যে প্যাটার্নের 6 নাম্বার ইন্ডেক্স এবং টার্গেটের হচ্ছে 10 নাম্বার ইন্ডেক্স, 6 নাম্বার ইন্ডেক্স এবং 10 নাম্বার ইন্ডেক্স দেখতে পাচ্ছি মিসম্যাচ হয়েছে। অর্থাৎ বি এবং সি এই জায়গাতে মিসম্যাচ হয়েছে। যেহেতু এই জায়গাতে মিসম্যাচ হয়েছে, তাহলে আমাদেরকে জাম্প করতে হবে, ব্যাকট্র্যাক করতে হবে। সো ব্যাকট্র্যাক করবো কিভাবে? আমরা দেখতে পাচ্ছি কিউ এর ভ্যালু হবে পাই অফ কিউ। ঠিক আছে, অর্থাৎ কিউ এর ভ্যালু আমাদের এখানে ছিল 5, তাহলে পাই অফ 5 এর যেটা ছিল, যে ভ্যালুটা ছিল সেটাতে কিউতে অ্যাসাইন করতে হবে। সো পাই অফ 5 কোনটা ছিল আমরা একটু দেখে আসি। এই যে আমাদের পাই ভ্যালু যদি আমরা দেখি, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু ছিল সেটা হচ্ছে 3। ঠিক আছে, অর্থাৎ 3 নাম্বার লোকেশন আমাদেরকে জাম্প করতে হবে, 3 নাম্বার লোকেশন। সো আমরা এখন আবার প্রিভিয়াসে চলে আসি এইখানে।
সো এই জায়গাতে যেহেতু ম্যাচ করে নাই 5-এর জন্য, কিউ এর ভ্যালু যখন আমাদের 5 ছিল, সো আমরা আবার জাম্প করে 3 নাম্বার লোকেশনে চলে গেছিলাম। ঠিক আছে, 3 নাম্বার লোকেশনে চলে যাওয়া মানে কি, কিউ এর ভ্যালু হয়ে গেছে 3 এবং আই এর ভ্যালু ছিল 10 হয়ে গেছে। 10 ছিল, 10ই আছে। ঠিক আছে, আমি এটা একটু লিখি এই জায়গাটা ক্লিয়ার করার জন্য। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আই এর ভ্যালু 10, কিউ এর ভ্যালু 5। তো যেহেতু মিসম্যাচ, তাহলে যেটা হবে জাম্পিং করবে, ব্যাক ট্র্যাক করে। সো আমরা জানি যে পাই অফ 5 এ ছিল হচ্ছে 3, যেহেতু মিসম্যাচ হয়েছে তো আমাদের পাই অফ 5 এ জাম্প করতে হবে। তো এখানে এই জায়গাতে এটা জাম্পিং হবে। তো এইখানে আমাদের আই এর ভ্যালু কিন্তু 10, এখনো 10ই আছে, এবং কিউ এর ভ্যালু হয়ে গেছে আমাদের 3। পরবর্তীতে এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে কিনা সেটা একটু চেক করে দেখেন তো। জাম্পিং করে ফেলছে অলরেডি, কিন্তু তারপরও আবার এই ইফ কন্ডিশনে ঢুকবে কিনা। না স্যার, ঢুকবে না। শিওর? জি স্যার। কিভাবে শিওর হইলেন? আমাদের এখানে তো 10, আই এর ভ্যালু কিন্তু 10, সেটা ঠিকই আছে। কিউ এর ভ্যালু আপডেট হয়ে 3 হয়েছে। আমরা এখন কিন্তু এই কন্ডিশনে দেখতে পাচ্ছি আমাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের Q+1 অর্থাৎ 4 নাম্বার ইন্ডেক্স, আর এস এর হচ্ছে 10 নাম্বার ইন্ডেক্স। প্যাটার্নের 4 নাম্বার ইন্ডেক্স কিন্তু হচ্ছে বি ছিল, প্যাটার্নের 4 নাম্বার ইন্ডেক্সে ছিল বি, এবং এইখানকার 10 নাম্বার ইন্ডেক্সে ছিল হচ্ছে বি। এই দুইটা তো ম্যাচ করতেছে, ম্যাচ করছে কিনা। জি স্যার। তাহলে কিন্তু আমাদের এই ইফ কন্ডিশনে ঢুকবে। সো ইফ কন্ডিশনে ঢুকে তখন কিন্তু প্যাটার্নের যে আমাদের যে কিউ এর ভ্যালু, মানে কত কত সংখ্যক সাবস্ট্রিং ম্যাচ করতে পারছি, সেই লেন্থটা আবার আপডেট হবে, আবারও আপডেট হবে। হোয়াইল লুপে ঢুকেও ঢুকছে ঠিকই একবার, হোয়াইল লুপে ঢোকার পরে কিউ এর ভ্যালু 3 আপডেট হয়েছিল, পরবর্তীতে আবার ক্যারেক্টার ম্যাচ করছে, ম্যাচ করে আবারও কিউ এর ভ্যালু আপডেট হচ্ছে। সো কিউ এর ভ্যালু এখন হয়ে গেছে 4। এই কারণে কিন্তু স্টেপ 11-এ দেখেন, পরবর্তীতে কিউ এর ভ্যালু আপডেট হয়ে যখন লুপটা ঘুরবে তখন আই এর ভ্যালু হয়ে যাবে 11 এবং কিউ এর ভ্যালু হয়ে যাবে 4। ঠিক আছে, অর্থাৎ এই বি এবং এখানকার বি আসলে ম্যাচ করতে পারছে তারা, এই দুইটা ম্যাচ হয়েছিল। তো এখানে আমাদের সেই ম্যাচিংটা আবার এখানে দেখানো আছে। সো পরবর্তীতে আমাদের যেটা হবে যে 11 নাম্বার ইন্ডেক্স এবং 5 নাম্বার ইন্ডেক্স, যেহেতু কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 4, তাহলে 4+1 অর্থাৎ ইফ কন্ডিশনের মধ্যে আমরা আসলে এই 5 নাম্বার ইন্ডেক্সটা চেক করব প্যাটার্নের, আর টার্গেটের 11 নাম্বার। সো আমরা আসলে এটাও ম্যাচ পাবো, যেহেতু এ এ ম্যাচ হয়েছে। সো ইফ কন্ডিশনে আর চেক করার দরকার নাই, মানে আমাদের ইফে এইখানে ইফের মধ্যে অবশ্যই ঢুকবে, কিন্তু আমরা ইফের এই অ্যালগরিদমের মধ্যে আর যাচ্ছি না। আমরা সরাসরি আমাদের যে রান সিমুলেশন আছে সেটা দেখতেছি। সো এ এ ম্যাচ করতেছে, তাহলে এ এ ম্যাচ করলে কিউ এর মান বাড়বে, আই এর মান বাড়বে। সো কিউ এর মান হয়ে গেল 5, আই এর মান হয়ে গেল 12। এখন সিসি ম্যাচ করা ট্রাই করতেছে, যেহেতু ম্যাচ পাবে সো কিউ এর মান আবারও বাড়বে। সো কিউ এর মান হয়ে গেল 6, আই এর মান তো অলরেডি এমনি বাড়বে। সো তার পরবর্তীতে আমাদের এই এ আর এ ম্যাচ করতেছে, যেহেতু ম্যাচ হয়ে যাচ্ছে তাহলে কিউ এর ভ্যালু হয়ে যাবে আমাদের 7। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন কিউ এর ভ্যালু আমাদের 7 হয়ে যাবে, 3 লেন্থ, 3 6 আর 1 7। তো কিউ এর ভ্যালু যখন আমাদের 7 হয়ে গেল, মানে আমাদের এই ইফ কন্ডিশনটার ঢোকার পরে কিন্তু কিউ এর ভ্যালু 7 হয়েছে। ঠিক আছে, আমরা পুরোটা ম্যাচ করতে পারছি, যার কারণে কিউ এর ভ্যালু আমাদের ইফ কন্ডিশনে কাজ করে করে ইফের ভিতর ঢুকে ঢুকে আমাদের কিউ এর ভ্যালু 7 হয়ে গেছে। এখন এই ইফটা কাজ করবে যখন আমাদের কিউ এর ভ্যালু 7 হয়ে গেছে। 7 মানে হচ্ছে আমাদের যে টার্গেট স্ট্রিং, প্যাটার্নের যে স্ট্রিংটা ছিল এম, সেই প্যাটার্নের পুরা লেন্থের সমান হয়েছে। ঠিক আছে, মানে আমাদের যে প্যাটার্নটা ছিল পি প্যাটার্ন, সেটা পুরো লেন্থের সমান হয়ে গেছে আমাদের কিউ এর যে ভ্যালুটা, মানে আমরা পুরোটা আসলে ম্যাচ করতে পারছি।
যেহেতু পুরোটা ম্যাচ করতে পারছি, তাহলে আমরা এই কথাটা প্রিন্ট করব, সেটা হচ্ছে যে প্যাটার্ন অকার্স উইথ শিফট I মাইনাস এম। ঠিক আছে, প্যাটার্ন অফ অকার্স উইথ শিফট I মাইনাস এম এর মানে হচ্ছে আমাদের এটার লেন্থ হচ্ছে কত, একটু খেয়াল করে দেখেন তো। এই লেন্থ হচ্ছে সম্ভবত 6, 7, 13। তো টোটাল হচ্ছে আমাদের 13 লেন্থ সম্ভবত। আচ্ছা, এখানে কি 13 দেখাচ্ছে? না, টোটাল লেন্থ হচ্ছে 15, কিন্তু আমরা হচ্ছে আমরা 13 পর্যন্ত চেক করছি। মানে আমাদের যে স্ট্রিং ছিল, আমাদের যে এই স্ট্রিংটা, এটার লেন্থ হচ্ছে 15, কিন্তু এর ভ্যালু আমরা 13 পর্যন্ত চেক করছি। চেক করার পরে আসলে আমরা আমাদের এই 7 লেন্থের যে প্যাটার্ন ছিল সেটাকে ম্যাচ করতে পারছি। তাহলে আমাদের যেটা বের করতে হবে যে কত পজিশন থেকে, আমাদের যে টার্গেট স্ট্রিং যেটা ছিল, মানে এস স্ট্রিং, এস এর কত পজিশন থেকে আসলে প্যাটার্নটা অকার করা শুরু করছে, সেই ইন্ডেক্সটা আমাদের বের করতে হবে। তো সেই ইন্ডেক্সটা যেভাবে বের করা হচ্ছে সেটা হচ্ছে আই থেকে এম কে বাদ দেওয়া হচ্ছে জাস্ট। ঠিক আছে, অর্থাৎ 13 ছিল, 13 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে হচ্ছে 6। তার মানে আমাদেরকে শুরু থেকে 6 ঘর শিফট করতে হবে। শুরু থেকে আমাদের 6 ঘর শিফট করে আমাদের যে প্যাটার্নটা পাইছি সেটা আসলে অকার করবে 6 ঘর পরে থেকে। সেটা আসলে এই অ্যালগোরিদমটা ক্যালকুলেট করে দিচ্ছে। ঠিক আছে, সো এই যখনই আমরা ইকুয়াল ইকুয়াল পাবো, কিউ ইকুয়াল ইকুয়াল এম, মানে আমাদের প্যাটার্নের লেন্থ এবং হচ্ছে কিউ এর লেন্থ যখন আমরা ইকুয়াল পাবো, তখন আমরা যেটা করবো যে কত লেন্থ থেকে শিফট করতে হবে বা কয় লেন্থ শিফট করতে হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো আই এর ভ্যালু থেকে যদি আমি প্যাটার্নের লেন্থ বাদ দেই, তাহলে আমরা বের করতে পারবো যে কয় লেন্থ শিফট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 6 বের হচ্ছে। সো তার মানে এই প্রথম 6টা আসলে ম্যাচ করতেছে না পুরোটা। 6 লেন্থের পর্যায়ে, অর্থাৎ 7 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত আসলে আমাদের এই লেন্থটা ম্যাচ করছে। তো আমরা তখন প্রিন্ট করবো যে 6 বা 6 ঘর শিফট করতে হবে বা 7 নাম্বার ইন্ডেক্স থেকে ম্যাচিং হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে তখন আমরা যেটা করব, আমাদের আরো এই কাজটা আবার করতে হবে। মানে এই প্যাটার্নটা আবারও অকার হয়েছে কিনা সেটা আবারও খুঁজতে হবে। হইতেই পারে আমাদের স্ট্রিংটা যদি আরো অনেক বড় হইতো, এই সাইডে যদি আরো 20, 30, 100 লেন্থ হইতো, আবারও এই একই প্যাটার্ন অকার হইতেই পারতো। ঠিক আছে, তো যেহেতু এখানে বড় না আমরা দেখতে পাচ্ছি অকার হচ্ছে না, কিন্তু যদি বড় হইতো তাহলে এটা অকার হইতে পারতো। তো এইটা তো আমরা আসলে বাদ দিতে পারি না। তো এখানে আবার ওই কিউয়ের যে ভ্যালুটা পাই অফ কিউতে আবার সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, যাতে করে আমরা পরবর্তী প্যাটার্ন যেটা পাবো সেটা আবার নতুন করে ক্যালকুলেশন শুরু করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আসলে আমরা ওভারঅল এইভাবে আমরা আসলে আমাদের এই কেএমপি অ্যালগরিদম ব্যবহার করে আমাদের স্ট্রিংটা ম্যাচিং করতে পারি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন যে এই যে এখানে যে ব্যাক ট্র্যাকিং, এটা দেখে মনে হচ্ছে হোয়াইল লুপ চলতেছে, অনেক বিশাল বড় একটা লেন্থ পর্যন্ত চলবে, কিন্তু আসলে না, হোয়াইল লুপটা হচ্ছে জাস্ট কতবার জাম্প করা লাগবে সেটা দেখাচ্ছে। হোয়াইল লুপ কিন্তু আমার যে একদম এক ঘর করে করে আগাচ্ছে তা কিন্তু না, এটা সরাসরি জাম্প করে করে আগাচ্ছে। তো যার কারণে এই জিনিসটা দেখে আমাদেরকে এন স্কোয়ার একটা নেস্টেড লুপ লাগতেছে। ফর আছে আবার ভিতরে হোয়াইল আছে, তার মানে আমাদের মনে হচ্ছে যে একটা নেস্টেড লুপ হইতে পারে এখানে আছে। তাহলে এটা যদি এন লেন্থ হয়, এটাও এন লেন্থের মতো হওয়া উচিত। তাহলে তো আমাদের কম্পিউটেশন কমপ্লেক্সিটি তো এন স্কোয়ার হওয়া উচিত, এরকম হয়তো বা মনে হইতে পারে, পিগ অফ এন স্কোয়ার হওয়া উচিত। কিন্তু আসলে না, এই হোয়াইল লুপটা আসলে এন সংখ্যক বার চলে না। এই হোয়াইল লুপটা চলবে হয়তো সর্বোচ্চ 2 বার বা 3 বার বা 4 বার এরকম চলবে হয়তো বা। স্ট্রিং এর লেন্থের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ টোটাল এন এর উপর ডিপেন্ড করতেছে না। এটা কয়বার আমাকে ব্যাক ট্র্যাক করতে হবে, কয়বার জাম্প করতে হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। তো তখন আমরা আসলে বলতে পারতেছি যে আসলে এই এন এর সাথে আর এই এন আসলে আমাদের গুণ করার দরকার নাই। এটা আমাদের, এটাকে এন না বলে আমাদেরকে আসলে কোনো একটা জেড বলা উচিত। তাহলে কমপ্লেক্সিটি আসলে হবে হচ্ছে এন প্লাস জেড, মানে একটা লিনিয়ার কমপ্লেক্সিটি। ঠিক আছে, তো এই কারণে আসলে বলা হয়েছে যে আমাদের কেএমপি অ্যালগরিদমটা লিনিয়ার কমপ্লেক্সিটিতে
স্ট্রিং এর প্যাটার্নকে ম্যাচ করতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের যে নাইভ অ্যালগরিদম ছিল, অর্থাৎ এন স্কোয়ার কমপ্লেক্সিটি ছিল, যেটা প্রত্যেক ইটারেশনে 0 থেকে শুরু করে পুরো লেন্থ চেক করতে হইতো এবং বারবার সেই কাজটা করতে হইতো। সো এন স্কোয়ার কমপ্লেক্সিটি থেকে এটা আমাদের আসলে অনেক কমাই দিছে। আমরা বিগ অফ এন এর মধ্যেই বা কিছু সামান্য বেশি হলেও সেটাকে আমরা বিগ অফ এন বলতেছি, এন এর মধ্যে আসলে আমরা এই সার্চিংটা করতে পারি, স্ট্রিং ম্যাচিং। সো এটা হচ্ছে আমাদের কেএমপি অ্যালগরিদম। ওকে, আচ্ছা এখন আর তেমন কিছু নাই এইখানে। অ্যালগরিদমের জাস্ট একটা স্যাম্পল দেখানো হয়েছে। দুইটা অ্যালগরিদম কম্পেয়ার করে দেখতে পাবেন যে আসলে দুইটা অ্যালগরিদম সিমিলার, জাস্ট কিছু জায়গায় ডিফারেন্ট আছে, খুবই সামান্য সেই ডিফারেন্টটা। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কেএমপি অ্যালগরিদম। এর পরে আসলে কোনো স্লাইড নাই। সো এটা কিভাবে আমাদের বিগ অফ এন কমপ্লেক্সিটি বা থিটা অফ এন কমপ্লেক্সিটিতে হয় সেটা অলরেডি আমরা দেখলাম। ও আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রিফিক্স ফাংশন ক্যালকুলেশন করাও কিন্তু আসলে থিটা অফ এম এর মধ্যে পড়ে, অর্থাৎ লিনিয়ার একটা কমপ্লেক্সিটি। সো ওভারঅল টোটাল কাজ কিন্তু আসলে আমাদের লিনিয়ার কমপ্লেক্সিটিতেই হচ্ছে। ঠিক আছে, সো আই গেস এটা আপনারা একটু পড়ে দেখবেন। স্লাইডটা আমি আপলোড করে দিব আজকেই। সো আপনারা এটা একটু পড়ে দেখবেন এবং সিমুলেট করে করে ম্যাচ করা ট্রাই করবেন খাতায় এঁকে এঁকে। সো তাহলে আই গেস আরো বেশি ক্লিয়ার হবেন। সো এখন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দিকে। আচ্ছা, প্রথমে কোন গ্রুপ প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন? স্যার সিরিয়ালে আমি আর জুবায়ের আছি। ঠিক আছে সাব্বির, আপনারা শুরু করতে পারেন। জি স্যার। জুবায়ের, হ্যাঁ সাব্বির, কথা শোনা যায়? হ্যাঁ শুরু করো। হ্যাঁ শুরু করলাম। My name is Jubair Rahman and my team name is Sabbir Hossain Mamun, and our presentation topic is single source shortest path. Basically, we will compare Dijkstra and Bellman-Ford algorithm here with graphical representation. Before we start, we'll discuss some theory. Shortest path. Shortest path work in different way for different graph. For unweighted graph, shortest length between two vertices for an unweighted graph, and smallest cost between four vertices for an weighted graph. Here is definition and differentiation between Dijkstra and Bellman-Ford algorithm. Bellman-Ford and Dijkstra algorithm both are single source shortest path algorithm, and difference are for relaxation. Dijkstra algorithm work with vertices and Bellman-Ford algorithm work with edges. And relaxation is a process of updating cost from one node to another. Dijkstra algorithm doesn't work for negative weighted cycle, and Bellman-Ford works for negative weighted cycle, and both work with weighted graph. And Dijkstra algorithm time complexity is big O E log B and big O B E for Bellman-Ford algorithm. And I will request my teammate to start graphical representation. So let's take a graph to simulate both of the algorithm. At first, we take look into Dijkstra algorithm, and we took one as source. At first, we will update one distance as 0 and other as infinite. So here we done, and later we try to update adjacency nodes from 1, that is 2 and 3. So if we update 2, then it will be 4, and for 3 it will be 5. And then we took 2 to from 2 we try to go 3, but the cost is 9, so we will not update since 9 is greater than 5. And then we took 3 to update 3, and we will try to update 4, that is cost will be 8. And at the last step we will try to update from 4 to 2, then cost will be -2, then cost will be -2. And at this moment Dijkstra should provide
shortest path for every vertices. But if we do further relaxation for this graph, if we will encounter negative weighted cycle. So for negative weight, to find negative weighted, so let's do couple of more step of relaxation. Then from 2 to 3, that cost will update to 3, and for 3 to 4, cost update will be 6. And again from for 4 to 2, that cost will be -4, and 2 to 3, cost will be 1, and 3 to 4, cost will be 4. So 2, 3, 4 is forming a cycle, and this cycle is negative weighted cycle. How we know this, that it is a negative weighted cycle? If we sum the cost of all 3 edges, then we will find the sum of all these edges is -2. That means it is a negative weighted cycle, and Dijkstra cannot provide solution for this kind of negative weighted cycle. But if we took Bellman-Ford algorithm to solve this problem, Bellman-Ford will try to find negative weighted cycle. If it finds a negative weighted cycle, then it will say that this graph cannot be solved. And if we don't find any negative weighted cycle, then it will provide us the solution. If we will find a negative weighted cycle and in which iteration. For at first we take all the edges. With that, we know that Bellman-Ford works with edges, so we take all edges and then update initial cost for all nodes. At first iteration, we try to update from 4 to 2, it will not be updated. Then 3 to 4, it will also not be updated, and 1 to 2 and 1 to 3 will be updated. That is, cost will be 4 and 5. And later we will try to update from 2 to 3, and it will not update since 4 plus 9 is greater than 5. And for in the second iteration, from all of the edges, only 3 to 4 will be updated. That will be cost of 8. And third iteration, 4 to 2 will be updated to -2, and 2 to 3 cost will be updated to 3. We have run at this moment we have run v-1 time for Bellman-Ford algorithm, and here it should provide the shortest path. And if we further try to relax this, and if we encounter any of relaxation, then we can say that here we have a negative weighted cycle. For fourth iteration, we try to find if any relaxation happens, and we can see 4 to 3 to 4 we have a relaxation, that is 6. It should not be done. So we have a negative weighted cycle here, and when we find a negative weighted cycle, we can say that this graph has not any solution. And after comparing this algorithm, we should know when we use both of these algorithms. If we work with any of graph that has a negative edge, then we should use Bellman-Ford algorithm to find if the solution exists or not. But if we are 100% sure that we are not working with any kind of negative weighted cycle, then we should stick to Dijkstra algorithm, since Dijkstra's algorithm has a less time complexity than Bellman-Ford algorithm. That's for now. If you have any question, then feel free to ask. আচ্ছা, স্টুডেন্টদের থেকে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার মনে হয় কোনো কোশ্চেন নাই, সবাই মনে হয় বুঝতে পারছে। ঠিক আছে, আপনাদের শেয়ারিং অফ রাখতে পারেন। Okay, thank you everyone for listening to us. থ্যাংক ইউ। ওকে, নেক্সট গ্রুপ আমরা কে দিতে যাচ্ছেন? জি স্যার, স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। Assalamu alaikum everyone. My name is Anjuman Ara Anonna. My ID is 193002008. Our presentation topic is fractional abstract problem, presented to our honorable teacher Jadis Ahmed sir, lecturer, Department of CSE, Green University of Bangladesh. My group member is Afia Rahman. Presentation outline. What is greedy algorithm? Greedy algorithm techniques, fractional abstract problem, example of fractional abstract problem. What is greedy algorithm? A greedy algorithm is an approach for solving a problem by selecting the best option available at the moment.
The locally based choices aim at producing globally based results. It is called greedy because the optimal solution to each smaller instance will provide an immediate output. Greedy algorithm techniques constructs a solution to an optimization problem piece by piece through a sequence of choices that are satisfying the constraints locally optimal and greedy in terms of some measure. Fractional knapsack problem. It is called fractional knapsack problem because we are allowed to take fractional amounts. Given a set of S of n objects, each have a weight Wi and a value Vi, and a given knapsack of total capacity W. Objective: choose items with maximum total benefit but with weight at most W. Maximize summation of I belongs to S Vi into Xi by Wi. Constraint: summation of I belongs to S Xi is less than equal W, where 0 is less than equal Xi is less than equal Wi. Fractional knapsack problem. Algorithm. Fractional knapsack. Input: set S of items with benefit Bi and weight Wi, where the maximum weight is W. Output: amount Xi of each item I to maximize benefit with weight at most W. The pseudocode of fractional knapsack problem. For each item I in set S, we will assign 0 to Xi, Bi by Wi to Vi, 0 to W. While small w is less than capital W, remove item I with the highest Vi. Now we will assign the result of mean function to Xi and the summation of W and the result of mean function to W. Further presentation will be delivered by my group member Afia Rahman. Thank you, Anandanjum. Good morning, everyone. My name is Afia Rahman, ID 193002012. My topic is example of fractional knapsack problem. Suppose there is a truck that transports bags of rice from one place to another, and the truck's total capacity is 60 kg. If there are 4 bags of rice labeled as A, B, C, D, each has different types of rice and have different profit. Now the table is shown here. So our objective here is to get the highest profit. In order to get that, we first have to find the per weight benefit. We can get the per weight benefit from dividing the profit by the weight. Next slide. So here are the per weight benefit. So we can see that item B has the highest per weight benefit. So we'll take item B at first. And then we'll take item A as it has the second highest per weight benefit. And the available capacity of the knapsack is greater than the weight of A. Then we can see that among the item C and item D, C has the highest per weight benefit. But we cannot take the whole item C as the remaining capacity of the knapsack is less than the item C's weight. So we'll take a fraction of it. Next slide. So we can calculate the fraction as the total capacity of knapsack minus the current weight of knapsack divided by the weight of item C. The result will be 0.5. So we'll take 10 kg of item C. And we will not take item D because the knapsack is already full. Next slide. Now the capacity of the knapsack is equal to the selected item. So no more items can be selected. And the profit will be 440. And this is the optimal solution, and we cannot gain more profit than this. That is all. Thank you. Any question? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? No. আচ্ছা, আমার মনে হয় আমরা টপিকটা বুঝতে পারছি, তবে একটা যে বিষয় হচ্ছে যে প্রেজেন্টেশন আপনার প্রথম যিনি দিলেন একটু তাকে খেয়াল রাখতে হবে যে আমরা সবাই আসলে এই জিনিসটা করা উচিত। কখনো আমরা প্রেজেন্টেশন স্লাইড দেখে আসলে রিডিং পড়ে প্রেজেন্টেশন দিব না, মানে হুবহু লাইন বাই লাইন কিন্তু আসলে প্রেজেন্টেশন দেওয়া উচিত না। স্লাইডের মধ্যে আমরা কিছু টপিক থাকবে সেটা আসলে দেখে মানে কি পয়েন্টগুলো থাকবে সেটা
দেখবো এবং সেটা ডেলিভারিটা নিজের মতো করে তৈরি করে আমরা আসলে প্রেজেন্টেশনটা দিব। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সবাই। ওকে, থ্যাঙ্কস। নেক্সট প্রেজেন্টার। Thank you, sir. আমরা দিব। স্যার আমরা দিব সিরিয়ালে আমরা। ওকে, আচ্ছা, শেখ ফরহাদ আপনার দেন, তারপরে আরেক গ্রুপ। ওকে স্যার। আমিনুল। Assalamu alaikum everyone. I'm Mohammad Aminul Islam and my group member is Sheikh Fahad. First of all, I would like to thank to our course teacher for giving us this opportunity. Today our presentation topic is longest common subsequence, that means LCS. Here is the presentation outline. Here we discuss definition, common subsequence, simulation of LCS and applications. Definition: what is the longest common subsequence? The longest common subsequent problem is the problem of finding the longest subsequent common to all subsequence in a set of sequence. Longest common subsequence LCS problem have both time complexity and space complexity of big O of m into n. What is the common subsequence? Suppose that x and y are two sequences over a set of S. If x is equal to a comma g t comma g comma c comma t comma t comma c and y is equal to g comma c comma t comma c comma a, then a common subsequence of x and y could be z is equal to g comma c comma t comma c. So we say that z is a common subsequence of x and y if and only if z is a subsequence of x and z is a subsequence y of y. Thank you, Aminul Islam. I am Sheikh Fahad. Now I am talking about the graphical representation of longest common subsequence. First of all, we create a table of dimension n plus 1 and n plus 1, where m and n are the length of x and y, and first row and column we fill with 0. If the row and column are matching, then fill the current cell by adding 1 to the diagonal element. If they are not matched, then we take value from upper or left one. If the here we see the row and column G will match, then we take then we value from diagonal 0 plus 1 and value is 1, and increment the value of I 1. If the value are not matched, here we see T and C are not matched, so we take value from upper one. Here we see C and C will match, then we take value from diagonal. We see the diagonal value already 1, so 1 plus 1 here is 2. In the same way, we fill the full table, and we see the value in the last row and column in the length of the LCS, and there we see the longest common subsequence is 4, and we see how we find longest common subsequence 4, and longest common subsequence is GCDC. Application: reduce the compression time, reduce string to hashes, reduce the required space, further optimize algorithm in compressing genome frequency data to authenticate user within their mobile phone through in their signature. Thank you. Any questions? আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী প্রেজেন্টেশন চলে যাই, আমাদের সময় আসলে একটু কম। স্যার আমরা 7 নম্বর বিভাগ মেসেজ দিতে পারবো? হ্যাঁ, দিয়ে দেন যদি রেডি থাকে।
Jasmine, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুরু কর। Assalamu alaikum everyone. Today our presentation is BFS. My name is Raya Yasmin, ID 1930020028. Thank you for our honorable teacher to giving this opportunity. Contents. What is BFS? Necessity terms, BFS visualization, application of BFS, time and space complexity, reference. What is BFS? Breadth first search is an algorithm for traversing or searching tree or graph structure. It starts at the root or same arbitrary node of a graph. Sometimes it's referred to as a search key and explore all the neighbor nodes at the present depth prior to moving on the nodes at the next depth level. Necessity terms. Breadth means the distance or measurement from side to side. Some things. Wide, wideness, diameters, range, extents. Breadth first search for a graph is similar to breadth first traverse of a tree. The only case here to unlike trees, graphs may contain cycles, so we may come to the same node again. To avoid processing a node more than once, we use a Boolean visited array. For simplify it, assume that all vertices are reachable from the starting vertex. Here also some necessity times is the algorithm maintains a queue to manage the set of vertex and short widths. The source vertex. The initialize all the vertex are colored white and S is gray. VFS algorithm maintains the following information for each vertex U. White equal to not discovered yet, gray discovered but not finished, black finished, DU distance from S to U. And now others, my presentation continue. Thank you. Now, my name is Jasmine Chakma. My ID is 193002078. Thank you, Sir Yasmin. Now, here I give you the code for bed for search using query. The way the query works is that we enter all the to be processed vertex inside the query and the queue one by one. Next slide. Here, the first vertex is A and mark and NQA. Next. And we know that in query and the vertex which is enter first and it is out first. So DQA. Next. Here we see that at the center vertex of A, C, and we put mark C and NQC. And another vertex of A and mark and NQA. Then we should CQC. Next. And we see that B is at the vertex of C and mark and NQB. And another vertex of B is at the vertex of C and mark and NQB. And the vertex of adjacent C is F, and so mark F and NQF. Next. Now, now we have to DQ. Hello. Now we have to DQ D. Yes, sir. We have to DQ D. Next. Now we have to DQ F. Next.
and complete bit versus scrap. Next, application of BFS, broadcasting in network, in garbage collection, cycle detection in undirected graph, path finding, social networking website, short spot and minimum expiring tree for undirected graph. And it is the time and space complexity, and the time complexity of BFS is big O of B plus E, and space complexity of BFS is big O B. Reference. Thank you all. Any question? আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে দুইটা কথা বলতে চাই। প্রথমত সেটা হচ্ছে আমাদের কালকে তো আমি হচ্ছে আপনাদের যে ক্লাস টেস্ট 3 সেটা ইয়া ফাইল আপলোড দিব, মানে অ্যাসাইনমেন্ট ফাইল আপলোড দিব। তো ক্লাস কিন্তু হবে কালকে। হ্যাঁ, ক্লাসে আমরা প্রেজেন্টেশন বাকি ধরেন যে আরো 10-15টা গ্রুপ আমরা প্রেজেন্টেশন নিতে পারি যদি সম্ভব হয়, যত বেশি সম্ভব আর কি। তো কালকে যারা যারা দিতে চান গ্রুপে যদি লিস্ট করা থাকে তারা সেই অনুযায়ী প্রেজেন্টেশন রেডি ফাইল রেডি করে ফেলবেন। ঠিক আছে। আর একটা ইস্যু হচ্ছে যে আপনাদের ফাইনালে কিন্তু কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না, আপনারা মনে হয় জানেন হয়তোবা। তো সবাই যেটা করবেন, ফাইনালে যেহেতু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না, তো এটা কিন্তু কনফিডেন্সিয়াল। তো জিনিসটা আপনারা সেইভাবে একটু দেখবেন। আর আমাদেরকে একটু বলা হয়েছে যে আপনাদেরকে এই জিনিসটা জানানো, যাতে করে আপনারা মনে না করেন যে ফাইনালে অ্যাডমিট কার্ড যেহেতু দিবে না, তাহলে আমরা যদি পেমেন্টটা না করি বা পেমেন্ট যদি আমরা পরে করি, তাহলে আমরা হয়তো বা কোনো সমস্যা ফেস করব না। ঠিক আছে। তো যার যতটুকু সম্ভব আমরা যেন এইটা একটু খেয়াল রাখি, এবং আমাদের যে টাইম লাইন দেওয়া আছে সেটার মধ্যে আমরা অবশ্যই সেটা কমপ্লিট করার চেষ্টা করব পেমেন্টটা। ঠিক আছে। এটা আসলে একটু সবাইকে একটু নির্দেশনা দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না বলে সবাই আবার এটা মনে করেন না যে হয়তোবা আমাদের পেমেন্ট পরে দিলেও সমস্যা হবে না। খুব একান্ত বেশি সমস্যা থাকলে সেটা আপনার ডিপার্টমেন্ট বা আদার্স অ্যাকাউন্ট সেকশনে ডিন স্যারের সাথে বা অন্যান্য স্যারদের সাথে যোগাযোগ করলে সেটা সলভ করা পসিবল। ঠিক আছে। আর যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আমরা যেন সময় মতো এটা, সময় মনে হয় আপনাদের আগামীকালকে, তো এটার জন্য আমরা একটু সময় মতো করে ফেলি। ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি 183 ব্যাচের 07।